শুভ সকাল। আমরা আরো আজকে সপ্তম শ্রেণীর তথ্যপাত্য নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত 162 পৃষ্ঠা দেখো। এখন আমরা তথ্যপাত্য নিয়ে আলোচনা করব একাদশ অধ্যায়। তথ্য ও উপাত্ত, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তথ্য উপাত্ত। তথ্য এবং উপাত্ত। তথ্য বলতে খবর, সংবাদ, বার্তা। অর্থাৎ তথ্য বলতে আমরা যে আবিধানিক ভাষায় আমরা পাই খবর, সংবাদ এবং বার্তা। আর উপাত্ত বলতে স্বীকৃত, প্রাপ্ত, এই শব্দগুলি আমরা পাই। আরো হতে পারে অর্জিত, অর্জিত। আগে আমরা তথ্য এবং উপাত্তকে স্মৃতি আবিধানিক ভাষা আমরা লিখলাম এবং দেখলাম যে তথ্য মানে হচ্ছে খবর, সংবাদ, বার্তা। আর উপাত্ত মানে হচ্ছে স্বীকৃত, প্রাপ্ত এবং অর্জিত আবিধানিক ভাষায়। তো আমরা এখন গাণিতিক ভাষায় বলতে পারি উপাত্ত বলতে বোঝানো হয় সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। আমি আরেকবার বলছি, সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। আর পরিসংখ্যান বলতে আমরা কি বুঝি? এখানে যেহেতু তথ্য এবং উপাত্ত রয়েছে সেহেতু এখানে পরিসংখ্যানের কথাটা চলে আসছে। আর পরিসংখ্যান বলতে আমরা জানি সংখ্যা ভিত্তিক যে কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। আমি আবারও বলছি, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। যেমন কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হতে পারে 80, 70, 60, 55, 52, 33, 45 ইত্যাদি। এই যে সংখ্যা ভিত্তিক যে কোনো তথ্য বা যে কোনো ঘটনা যে লিপিবদ্ধ করা, এটা হলো একটা পরিসংখ্যান। আমি আবার বলছি, আমরা যে সংখ্যাগুলি লিখি এই সংখ্যাগুলি আমরা যখন কোনো তথ্য বা ঘটনাকে আমরা লিপিবদ্ধ করব, এটি একটি পরিসংখ্যান। তো পরিসংখ্যান মূলত দুই ধরনের। অর্থাৎ বলা হচ্ছে যে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত এবং মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। অর্থাৎ পরিসংখ্যান উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়। আমি আরেকবার বলছি, এটাকে প্রথমটা বলা হচ্ছে যে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আরেকটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। অর্থাৎ প্রাথমিক বা প্রত্যক্ষতা হল সরাসরি তথ্য সংগ্রহ করাকে বলা হয় প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। আর যেটি মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত সেটি হলো অর্থাৎ কোনো একটা মাধ্যম থেকে বা কোনো খবর থেকে বা কোনো পত্রিকা থেকে বা কোনো ম্যাগাজিন থেকে যে তথ্যটি নেওয়া হয়
সেটা হলো মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। যেমন একটা উদাহরণ হতে পারে যে কোনো এক স্কুলে কোনো এক শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বর, যে আমি এখানে যে লিপিবদ্ধ করলাম 70, 80, 60, 55, এভাবে যে সংগ্রহ করা, যে তথ্য সংগ্রহ করা, এটাকে বলা হচ্ছে যে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। আর যেটিকে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত বলা হচ্ছে, সেটি হতে পারে যে সারা পৃথিবীর যে তাপমাত্রা, এই তাপমাত্রা থাকে আমরা যদি সংগ্রহ করি, অর্থাৎ সারা পৃথিবীর যে তাপমাত্রাকে যদি আমরা সংগ্রহ করি, তাহলে সেটি আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সেই খবরটি বা সে তথ্যটি আমরা সংগ্রহ করি। তাহলে এটা হলো আমাদের পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। তাহলে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত থেকে এই যে প্রাথমিক বা এই যে প্রত্যক্ষ উপাত্তটা হলো খুবই নির্ভরযোগ্য এবং নির্ভুল। তো আমরা এখন এই যে কিভাবে আমরা এই অঙ্কগুলি করব, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। পরিসর, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। অর্থাৎ পরিসর, আমরা প্রথমে পরিসর বের করব। তো পরিসরটা বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। হতে পারে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, সেভাবে লেখা হয় বা হতে পারে। অর্থাৎ আমাদের যে পরিসংখ্যানটি থাকবে, যে তথ্যটি থাকবে, সেখানে সর্বোচ্চ সংখ্যা থাকবে এবং সর্বনিম্ন সংখ্যা থাকবে। আরেকটি হলো শ্রেণী সংখ্যা। শ্রেণীবৃত্তি। শ্রেণীর সংখ্যা সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ শ্রেণীবৃত্তি। এভাবে শ্রেণীর সংখ্যা নির্ণয় করা হয়। অথবা হতে পারে যে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 এবং শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান। তো শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান 5 থেকে 15 পর্যন্ত হতে পারে। তো এই হিসাবের সুবিধার্থে 5 এবং 10 সংখ্যাটি নেওয়াই ভালো। তো আমরা আজকে একটা অঙ্ক করব। তোমাদের বইয়ে 168 পৃষ্ঠা দেখো। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিশ্চয় দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। 50, 84, 73, 56, 97, 90,
এখানে সর্বোচ্চ সংখ্যা 99 এবং সর্বনিম্ন সংখ্যা 22। অর্থাৎ এখানে এই যে আমাদের যে তথ্যটি দেওয়া আছে, তো এখানে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়েছি 99 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি 22। তো আমি আগে এই যে পরিসর কিভাবে বের করতে হয় সেটা আমি লিখে দিয়েছি। তো পরিসর সমান সর্বশেষ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো 77 যোগ 1 78, আমার পরিসর হলো 78। এখন শ্রেণীর সংখ্যা, তো শ্রেণীর সংখ্যা সর্বশেষ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ 1 করে 10 দিয়ে ভাগ, অর্থাৎ এই 10টি হলো আমার শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তো এই 10 দিয়ে ভাগ দিয়ে আসছে আমার 7.8, অর্থাৎ এই যে দশমিক উপরে যে ভগ্নাংশ এটা পূর্ণাঙ্গ সংখ্যা 1 ধরে আমি এটাকে 8 সংখ্যা করে ফেলেছি। অর্থাৎ আমাকে শ্রেণী সংখ্যা আর আমাকে করতে হবে, আর লিখতে হবে শ্রেণী সংখ্যা। এখানে আমরা যে গণসংখ্যা নির্ণয় করব, তো আমাকে প্রথমে কলাম শ্রেণীব্যক্তি, তেলিশ চিহ্ন এবং গণসংখ্যা আমাকে লিখতে হবে। তো লেখার পরে আমি এখন শ্রেণীব্যক্তি 22 থেকে 31, অর্থাৎ 22 থেকে 31 এর শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 10। আমি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করছি। আমি আরেকবার বলতেছি, অর্থাৎ এখান থেকে যে ব্যবধান 22 থেকে যে 31 এর ব্যবধান 10, তো আমি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান 10 ধরে করেছি। আমি তোমাদের করে দেখাচ্ছি। যেহেতু এখানে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 22, সেহেতু 22 এর সঙ্গে আমি 10 যোগ করে পাই আমি 2, 3, অর্থাৎ 32। তাহলে এখন 32 হলে এখান থেকে 1 কমিয়ে আমাকে 31 নির্ধারণ করতে হবে, অর্থাৎ 22 থেকে হিসাব করে আমাকে ওই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি 31 লিখতে হবে। কিন্তু পরবর্তীতে 32 থেকে হিসাব করতে হবে, 32 থেকে 41, আর 42 থেকে 51, আর 52 থেকে 61, 62 থেকে 71, 72 থেকে 81, 82 থেকে 91, 92 থেকে 101। এর ভিতরে সংখ্যাগুলি আমি এখন বসাবো। তাহলে আমাকে 50 দেখতে হবে, 50 আমার এখানে 50 আছে, আর 84 আছে আমার কোনখানে, 84 আছে আমার এই জায়গায়, একটা দাগ দিতে হবে। আর 73 আছে এই জায়গায়। তো আমি এখন সংখ্যাগুলি কোনটা কোন জায়গায় আসে আমি 30 চিহ্নের মাধ্যমে বসিয়েছি। তো 22 থেকে 31 পেয়েছি আমি 5টি সংখ্যা, তার মানে আমি এখানে 5 লিখব। আর 32 থেকে 41 সংখ্যা পেয়েছি 3টি, এখানে বসাবো আমি। আর 42 থেকে 51 সংখ্যা পেয়েছি আমি 9টি সংখ্যা পেয়েছি। আর 52 থেকে 61 পেয়েছি 8টি সংখ্যা পেয়েছি। আর 62 থেকে 71 পেয়েছি এখানে 15, 17 পেয়েছি, 17 পেয়েছি। আর 72 থেকে 81 পেয়েছি 7টি। আর 82 থেকে 91 পেয়েছি তাও 7টি। আর 92 থেকে 101 পেয়েছি 4টি সংখ্যা। তো আমাদের মোট সমান এখানে 60, তার মানে আমার গণসংখ্যা 60, এখানে 60টি সংখ্যা রয়েছে। তো আমি একটু আলোচনা করি। আমাদের এই যে তেলি চিহ্নগুলি ব্যবহার করার জন্য যেটি ব্যবহার করতে হবে, যে কাজটি করতে হবে, ধরি এখানে 22 থেকে 31 5টি সংখ্যা পেয়েছি। তো এখন 22 থেকে 31, ধরো এখানে 22 একটা সংখ্যা আছে, তো 22 যদি একটা সংখ্যা হয় তাহলে আমি একটা দাগ বসাবো, এভাবে একটা দাগ বসাবো।
এবং 22 থেকে 31, ধরে 31 একটা সংখ্যা পেয়েছি, এভাবে একটা দাগ দেব, যেগুলোকে আমরা 30 চিহ্ন বলি। তো এখন যদি 4টি সংখ্যা হয়, 4-এর অধিক যদি হয়, সেক্ষেত্রে আমাকে একটা আড়াআড়ি দাগ দিতে হবে। আড়াআড়ি দাগ দিয়ে আমাকে 5টি সংখ্যা বা 5টি বলে আমাকে ধরে নিতে হবে, তা 5টি বোঝানো হয়। তার পরবর্তীতে যদি 6 হয় তাহলে আরেকটা দাগ দেব, আর যদি 7 হয় আরেকটি দাগ দেব, 8 হলে আরেকটি দাগ দেব, 9 হলে আরেকটি দাগ দেব, আর 10 যদি হয় আমি আরেকটা দাগ দিয়ে দেব। এভাবে আমাদের এই যে 30 চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে গণসংখ্যা নির্ণয় করতে গেলে যে কাজগুলি আগে করতে হবে, আমাকে পরিসর বের করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে, এবং একটা আমাকে কি করতে হবে, ছক আঁকতে হবে। অর্থাৎ ছকের মধ্যে শ্রেণী ব্যক্তি 30 চিহ্ন গণসংখ্যা এগুলো লেখার পরে তারপরে কে কোন অবস্থানে আছে সেটা লিখতে হবে, এবং শ্রেণী ব্যবধান ধরে এভাবে আমাকে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা কোনো এক বিষয় নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।